13 নভেম্বর 2024 শেখ হাসিনার দেশ ছাড়ার 100তম দিন। 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর থেকে ভারতেই আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে থাকলেও কোথায় আছেন তিনি, কিভাবে আছেন তা নিয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখছে দেশটি। তবে মাঝে মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যায় শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীদের ফোনালাপ। এসব নিয়ে এবার কি ভাবছে ভারত সরকার, এসব কিছু জানতে সঙ্গেই থাকুন আমাদের। 1975 সালে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ হাসিনাকে সপরিবারে ভারতে আশ্রয় দিয়েছিলেন। সেই ঘটনার ঠিক 49 বছর পর আবারও শেখ হাসিনাকে আশ্রয় দিল ভারত সরকার। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। ছাত্র জনতার অভ্যুত্থানে নাটকীয় এক পরিস্থিতিতে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। ভারতে আশ্রয় নেওয়ার পর প্রথম কয়েকদিন শেখ হাসিনা ও তার বোনকে দিল্লির কাছে দেশটির বিমান বাহিনী পরিচালিত গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটির টার্মিনাল বিল্ডিংয়ে রাখা হয়। কিন্তু স্বল্প সময়ের মধ্যে শেখ হাসিনার তৃতীয় কোনো দেশে পাড়ি দেওয়ার সম্ভব হচ্ছে না বিষয়টি স্পষ্ট হয়ে ওঠার পর ভারত সরকার তাকে হিন্ডন থেকে সরিয়ে আনে দিল্লিতে, এবং তা রয়ে যায় প্রেস ও লোকচক্ষুর আড়ালে, অনেকটা গোপন ঠিকানায় বলা যায়। পরে হয়তো তাকে দিল্লির কাছাকাছি অন্য কোনো সুরক্ষিত জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এ ব্যাপারে ভারত সরকার আজ পর্যন্ত কোনো তথ্যই প্রকাশ করেনি। 13 নভেম্বর শেখ হাসিনার দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার 100তম দিন। শেখ হাসিনার এই অবস্থানকালীন সময়ে তাকে কেমন নিরাপত্তা দেওয়া হচ্ছে, কারা তার সঙ্গে দেখা করতে পারছেন, তিনি রাজনৈতিকভাবে কতটা বাধাহীন আছেন। দিল্লিতে একাধিক মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও ওয়াকিবহাল মহলের সঙ্গে কথাবার্তা বলে বিবিসি নিউজ বাংলার শুভজ্যোতি ঘোষ এইসব প্রশ্নের উত্তর পেয়েছেন। ভারতে শেখ হাসিনার নিরাপত্তা প্রোটোকল কেমন? স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি কমান্ডোরাই বিভিন্ন নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির নিরাপত্তা দেয়। তবে সরকারি পদমর্যাদা ও নিরাপত্তাগত ঝুঁকি বিবেচনায় দেশটির ভিভিআইপিরা বিভিন্ন ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন, যার মধ্যে Z++কে সর্বোচ্চ বলে ধরা হয়। শেখ হাসিনাকে অপ্রত্যাশিত অথচ অতি গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে উল্লেখ করা হয়েছে বিবিসি বাংলার প্রতিবেদনে। ভারত এখন ঠিক কোন ধরনের নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করছে তার জন্য গত 100 দিন ধরে ভারতে শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপের বিষয়ে সম্পূর্ণ অবগত আছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারতের এমন একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাতে বিবিসি বলছেন, যতটুকু না হলেই নয়, শেখ হাসিনাকে ততটুকু নিরাপত্তায় দেওয়া হয়েছে। কোনো সেনা সদস্য নয়, সাদা পোশাকের রক্ষীরাই তার নিরাপত্তায় চারপাশে রয়েছে বলে জানিয়েছেন সেই কর্মকর্তা। শেখ হাসিনাকে ঢাকঢোল পিটিয়ে বা ঘটা করেও কোনো নিরাপত্তা দেওয়া হচ্ছে না। শেখ হাসিনার বেলায় গোপনীয়তাই হলো নিরাপত্তা বলে জানিয়েছেন সেই কর্মকর্তা। শেখ হাসিনার অবস্থানের ব্যাপারে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে গোপনীয়তা রক্ষার ওপর, কারণ তিনি কোথায় কিভাবে আছেন এটা যত গোপন রাখা সম্ভব হবে ততই তার নিরাপত্তা নিশ্চিদ্র করা সহজ হবে। শেখ হাসিনার চলাফেরা কিংবা তার সঙ্গে অন্যদের দেখা করানোর ব্যবস্থাটাও যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই শীর্ষ কর্মকর্তা। তার মানে শেখ হাসিনার চলাফেরা বা সাক্ষাৎ যে পুরোপুরি বন্ধ নয় সেই ইঙ্গিত কিন্তু পাওয়া যায়। ঘনিষ্ঠজনদের সঙ্গে শেখ হাসিনার মেলামেশা। ভারতে শেখ হাসিনার এমন কিছু ঘনিষ্ঠজন আছেন যাদের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের। বাংলাদেশের ইতিহাসের বাঁকবদলের বিভিন্ন সময় সেসব মানুষদের সঙ্গে শেখ হাসিনার সম্পর্কের সূচনা। তাদের মধ্যে কেউ কেউ জীবিত বা সক্রিয় আছেন। দিল্লিতে কংগ্রেসের একসময়ের মুখপাত্র শর্মিষ্ঠা মুখার্জি, যিনি ভারতের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কন্যা। শেখ হাসিনাকে আন্টি সম্বোধন করে একটি টুইটও করেছিলেন 5 আগস্ট। দিল্লিতে এমন কেউ কেউ আছেন রাজনীতি বা কূটনীতির ঊর্ধ্বে উঠে শেখ হাসিনা যাদের ফ্যামিলি বা পরিবার বলে ভরসা করতে পারেন। ভারতীয় সেনাবাহিনীর সাবেক কর্নেল অশোক তারা 71-এর 17 ডিসেম্বর ধানমন্ডিতে পাকিস্তানি সেনাদের পাহারায় থাকা শেখ হাসিনা সহ মুজিব পরিবারের সদস্যদের প্রাণ বাঁচিয়েছিলেন। আজও অশোক তারা ও তার পরিবার দুজনের সঙ্গেই শেখ হাসিনার সুসম্পর্ক আছে। এমনকি ঢাকাতে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন এমন অনেক সাবেক ভারতীয় কর্মকর্তার সঙ্গেও ব্যক্তিগত পর্যায়ে শেখ হাসিনার সৌহার্দ্য আছে। বিবিসি বাংলা বলছে, গত 100 দিনে পরিচিত ঘনিষ্ঠজনদের মধ্যে কেউ কেউ শেখ হাসিনার সঙ্গে সামনাসামনি দেখা করার সুযোগ পেয়েছেন। এই ধরনের সাক্ষাতের সংখ্যা হাতে গোনা হতে পারে, কিন্তু ভারত সরকার সচেতনভাবে
তার ক্ষেত্রে এই ধরনের কিছু দেখা সাক্ষাতের অনুমতি দিয়েছে, যাতে তাদের ভিভিআইপি অতিথি মানসিকভাবেও চাঙ্গা থাকেন। শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড কতটা অবাধ? আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি, অত দূরে নয়, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে করতে পারি। ওই ট্রাম্পের ছবির উপরে তো হামলা আসবে, ওই ছবি আবার খুলে রাখবা, তখন আমি ট্রাম্পের কাছে পাঠাই দেবো। গত 100 দিনে শেখ হাসিনার মতো স্বরে বেশ কয়েকটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায়। তবে সেসব কল রেকর্ড আসল নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো তা নিশ্চিত হতে পারেনি কেউ। ভারতও ফাঁস হওয়া অডিও নিয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি। তবে বিবিসি বলছে একাধিক পদস্থ সূত্র একান্ত আলোচনায় স্বীকার করেছেন এগুলো বাস্তবিকই শেখ হাসিনার কণ্ঠস্বর। বিবিসি বলছে ভারতে কোনো পর্যবেক্ষক ধারণা করছেন শেখ হাসিনা যাতে নিজ দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তাদের মনোবল ধরে রাখতে পারেন, সেজন্য দিল্লি এসব কথাবার্তা হতে দিচ্ছে এবং পরে সুযোগ বুঝে তা ফাঁসও করে দিচ্ছে, যাতে তা যত বেশি সম্ভব লোকের কাছে পৌঁছতে পারে। দিল্লিতে থাকা মেয়ে সাইমা ওয়াজেদ এবং আমেরিকার ভার্জিনিয়াতে থাকা ছেলে সজীব ওয়াজেদের সঙ্গেও শেখ হাসিনার প্রায়ই যোগাযোগ হচ্ছে। নিউজ চ্যানেল, খবরের কাগজ বা ইন্টারনেটেও তার সম্পূর্ণ অ্যাক্সেস আছে। শেখ হাসিনা যে ভারতে মোটেই গৃহবন্দী নন তার প্রমাণ তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিতই কথাবার্তা বলতে পারছেন বলে জানিয়েছে বিবিসি। ভারতের মাটিতে বসে শেখ হাসিনা যাতে এখনই নিজের বয়ানে কোনো প্রকাশ্য রাজনৈতিক বিবৃতি না দেন, সেজন্য তাকে ভারতের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে বলে বিবিসি জানতে পেরেছেন। যেহেতু শেখ হাসিনার নিজস্ব কোনো ভেরিফাইড ফেসবুক বা এক্স অ্যাকাউন্ট নেই, ফলে এটাও দিল্লির জন্য স্বস্তির একটি কারণ যে সেখানেও তার কোনো পোস্ট আসছে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আগস্টের শেষেই বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 240টির বেশি মামলা হয়েছে, যার মধ্যে 200-র বেশি হত্যা মামলা। সাবেক এই প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেওয়া হয়েছে। 12 নভেম্বর গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এই ধরনের আরও বিশ্লেষণ জানতে ভিজিট করুন prothomalo.com/video, ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।